আমরা শুনতে পেয়েছি শেখ হাসিনা সবাইকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, আমরা তো বাংলাদেশে আমাদের যেতে হবে। উনি এটা সবসময় উনি নিজেও বাংলাদেশে আসতে চান, উনি নিজেও বাংলাদেশের মাটিতে ফিরে যেতে চান। ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি বলেছেন, মনে থাকার কথা আপনাদের এবং আমাদের দেশের মানুষ জানে যে আমি যে কোনো সময় আমি এসে পড়, যে কোনো সময় আমি বাংলাদেশে তোমাদের কাছে ফিরে আসবো, তোমাদের সাথে আমি থাকতে চাই। আমি বাংলাদেশ ছেড়ে বাংলাদেশের বাইরে যে তো থাকার কোনো ইচ্ছা আমার নেই। তাকে যদি দেশে ফিরতে হয় তাহলে তো সবার আগে আপনাদেরকে ফিরতে হবে, নেতা কর্মীদেরকে সংগঠিত করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের তো পুরো কাঠামোটাই ভেঙে পড়েছে। তো সেই জায়গাটাকে পুনরুদ্ধার করা, এগুলির জন্য আপনারা কি করছেন একদম সুনির্দিষ্ট করে যদি বলতেন। শোনেন, আমরা বাংলাদেশের মানুষের জনসমর্থনের ভিত্তিতে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল আমরা ঘুরে দাঁড়াবো এবং আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যেহেতু আওয়ামী লীগের আদর্শের প্রতি, আওয়ামী লীগের প্রতি আস্থা বিশেষ ভাবে, আওয়ামী লীগ সভাপতি বারবার নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা আছে এবং বিশ্বাস করে এবং ভরসা রাখে যে শেখ হাসিনাই আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, এই দেশকে পরিচালনা করা। উনি ছাড়া দ্বিতীয় লোক তৈরি হয়নি। কোন পরিকল্পনা, আমাকে শেষ করতে দিতে হবে, কোন মাস্টার প্ল্যান বা কোন একটা দিক নির্দেশনা যে আগামীতে কি করতেছে, আগামী 1 মাস 2 মাস 3 মাস 6 মাস কিভাবে কি হবে। আওয়ামী লীগের রাজনৈতিক দল এটা কিন্তু মাস্টার প্ল্যান করিয়া রাজনৈতিক চলে না। আমরা আদর্শের ভিত্তিতে, জনগণের সমর্থন, জনসমর্থনের ভিত্তিতে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে রক্ষা করে, শক্তিশালী করে, মানুষের চেতনার জায়গাটাকে সমৃদ্ধ করে আমরা আগাবো, আমরা ঘুরে দাঁড়াবো। আমরা কোন ষড়যন্ত্রকারী মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগ আগাবে না, করে এটা মাস্টার প্ল্যানের ব্যাপার নয়। হ্যাঁ, আমাদের ফিলোসফি আছে, দর্শনটাকে আমরা বাংলাদেশের মানুষের জন্য আমরা কি করতে চাই সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে আছে। এগুলো আমরা যুগে যুগে সময়ের সাথে তাল মিলিয়ে আমরা এগুলোকে আপনার আরো এটাকে আপনি যদি বলেন যে পরিচ্ছন্ন করা এবং এটাকে ধীরে ধীরে সংস্কার করা, ধীরে ধীরে বাস্তবমুখী করা, পদক্ষেপ নেওয়া, এটা তো সমস্ত কিছু পরিবর্তনশীল। অর্থনীতির নীতিমালার আলোকে তারেক রহমান প্রধানমন্ত্রী, একটা রাজনৈতিক সরকার ক্ষমতায়, সো তাদের সঙ্গে কি আপনাদের কোনো যোগাযোগ আছে? স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দলের সাথে আর একটি রাজনৈতিক দলের যোগাযোগ থাকার কথা। আমাদের তো আওয়ামী লীগের তো অবৈধ দখলদার ইউনূস, তার দোসররা যুদ্ধ অপরাধীরা আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে, ছাত্রলীগকে ব্যান করে দিয়েছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, কোন দল সব ব্যান করে দিয়েছে। তো আমাদের সাথে তো কথা বলারই তো সুযোগ নাই, আমাদেরকে তো রাজনীতি করার সুযোগই দেওয়া হয়। যখন ক্ষমতায় ছিলেন তখন কি সেই সুযোগ বিএনপির সঙ্গে ছিল? যদি নাও থাকে, ধরেন এখন এই বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে রাজনৈতিক দলের সঙ্গে তো একটা মিনিমাম সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা কি আপনারা স্টাবলিশ করার চেষ্টা করছেন কোনোভাবে? আপনি দেখেন যে 5 দফা নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারি কথিত নির্বাচন, খণ্ডিত নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বলেছি, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচন করার দল, গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক এবং সেই অংশগ্রহণমূলক নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, গণতান্ত্রিক ভাবে স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য ওগুলো তো আমরা জানি, সেগুলো পরেও তো আমাদের নির্বাচন করতে, আমাকে শেষ করতে দিতে, আমরা তো নির্বাচন করতে দেওয়া হয়নি। আমরা জ্বালাও পোড়াও করতে পারতাম, হয়তো বলেন আমরা ধ্বংস করে দিতে পারতাম, এটা আমরা বলছি না। আমরা কিন্তু পজিটিভ ধারার রাজনীতিটাকেই কিন্তু আমরা তুলে ধরেছি, তাতে কিন্তু জনগণের সমর্থন আমরা পেয়েছি। পাই নাই আপনি যদি বলেন আপনার কথা, কিন্তু আমরা দেখেছি এই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। এখানে ভোট কেন্দ্রে কারচুপি হয়েছে, বিকালবেলা ভোটে সিল মারা হয়েছে, সকালবেলা ফজরের নামাজের পরেও দেখেছি ভোট কেন্দ্রে যে সিল মেরেছে, ভোটার আসে না, হঠাৎ করে ভোটের পার্সেন্টেজ 20% বেড়ে গেছে। ঠিক আছে, কিছু বলতেছেন যেগুলি তো সবাই কম বেশি জানি, কিন্তু আওয়ামী লীগ কি করতে চায়, কি করছে, কিছু করবে কিনা আদৌ, এইটি বললাম। আমরা তো করছি, আমরা জনমত তৈরি করছি, তার পাশাপাশি আমাদের দলকে সুসংগঠিত জনমত, এই যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, আমরা নিষিদ্ধ দল হিসাবে ব্যান করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমরা তো বোমাবাজি করি নাই,
আমরা তো বোমা মারে অথবা জ্বালায় পড়ে দেওয়া ভোট কেন্দ্রে আগুন লাগানোর 100% পারতাম না। আমরা 10% তো পারলে পারতাম, 20% তো আমরা পারতাম, 30% তো আমরা পারতাম, কিন্তু আমরা করি নাই। এই যে এইটাই একটা কৌশল, রাজনীতিতে ভিন্নতা, ইতিবাচক রাজনীতি, পজিটিভ মানুষকে জনগণ এটাকে গ্রহণ করে। সব রেজাল্ট তো আপনি রাতারাতি সকালবেলা ঘুম থেকে উঠে পাবেন না যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহু আকবার বইলা আইসা পড়ছি, ক্ষমতা দখল করছি, স্বপ্ন দেখছি আজকে আমি ক্ষমতায়। এই দল তো আওয়ামী লীগ না। আপনারা মনে করেন আপনারা এখনো ক্ষমতায় আছেন, এবং এরকম অভিযোগ আছে যে আওয়ামী লীগ মনে করে যে ভারত এদেরকে এসে আবার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আফামা বাহাউদ্দিন নাসিম, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস পার হলো, ফিতর আমরা পার করলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, তো আপনাদের নেতা কর্মী যারা দেশে রয়েছে তাদের কি অবস্থা, তারা কেমন ঈদ পালন করলেন? আসলে আমরা ঈদ বলতে যে ঈদ মোবারকবাদ আমরা জানিয়েছি, এটা অনেকটা আনুষ্ঠানিক। আমাদের দেশের বাহিরে, কারাগারে, আত্মগোপনে দেশে তো খুব কষ্টের ভিতরে, দুঃসহ যন্ত্রণা, মৃত্যু ভয়, নিপীড়ন, মব সন্ত্রাস এবং এক অশুভ শক্তির দেশ বিরোধী শক্তির নির্মম অত্যাচারের মুখোমুখি দাঁড়িয়ে কোন ক্রমে বেঁচে আছে। ভালো নেই, শান্তিতে নাই, কিভাবে বেঁচে আছে এই করুণ কাহিনী বলে কোনো শেষ করা যাবে। তো এই যে করুণ পরিণতিটা হলো, আপনারা কি কোনোভাবে ইভ্যালুয়েট করেছেন যে কেন এই পরিণতিটা হলো এবং কি কি কারণ এর পিছনে রয়েছে? আপনারা কি কি করতে পারতেন এবং সামনে কি করা উচিত? এই পরিকল্পনা কিছু আপনারা, মানে প্রথমত মূল্যায়ন, নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করানো, নির্মোহভাবে দেখা, পর্যালোচনা করা যে আমরা এই জায়গাগুলিতে আমাদের খামতি ছিল, ঘাটতি ছিল, ফলে এই জায়গাগুলি আমরা কিভাবে রিকভার করতে পারি। মানে আজকে দাঁড়িয়ে পিছনে তাকানো, পেছন থেকে সামনে আগানো। এই ঠিক আছে, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। এত প্রশ্নের উত্তর তো আর শর্ট করে দেওয়া যাবে না, তবে এটা সত্য, আমাদের নির্মোহ ভাবে এটা দেখা দরকার। আমরা দেখছি, আমরা বসিনি। যেইভাবে আমাদের মাঠ পর্যায়ের, তৃণমূল পর্যায়ের যে আওয়ামী লীগের যে মূল ভিত্তি এবং যে শক্তির উপরে ভর করে ভিত্তিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ সামনের দিকে জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের যে জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য কাজ করে থাকি, সেই জায়গায় দাঁড়িয়ে পুরোপুরি মূল্যায়ন করতে আমরা এখনো সক্ষম হইনি। এটা হলো সত্যতা, এটা হলো বাস্তবতা। তো আমাদের নেতাকর্মীদের কিন্তু প্রতি আমাদের যে ভালোবাসা, যে কমতি আছে, সকলের ক্ষেত্রে কিন্তু একরকম নয়। সবাইকে ঢালাও ভাবে বলা ঠিক হবে না। হ্যাঁ, আমাদেরও ভিতরে আমাদেরও ত্রুটি বিচ্যুতি তো থাকতেই পারে। আমরা দোষের ঊর্ধ্বে, আমরা পুত পবিত্র এইভাবে আমি ভাবি না, এবং আমরা ওইভাবে ভাবা উচিত নয়। তবে আমাদের কি ত্রুটিগুলো ছিল সেই জায়গাগুলোতে তো আপনারা খুবই সবাই জানে, যে ওইটাকে বলে না যে এটা খুব, এই শব্দটা প্রয়োগ করা কতটুকু ভালো হবে কিনা জানি না, রুচিকর বলে আমি মনে করি না। সেটা যে লুঙ্গির নিচে দল নাকি লুকিয়ে থাকা, এরকম একটা শব্দ আছে না, প্রায়শই শোনা যায়। এবং এটা হলো বাস্তবতা, অর্থাৎ অনুপ্রবেশকারী এবং আদর্শহীন ষড়যন্ত্রকারীরা আমাদের দলের ভিতরে বিভিন্ন ভাবে তারা অনুপ্রবেশ ঘটিয়ে দলের নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধের যে জায়গাটি দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে যে মর্যাদার, সমর্থন এবং আশীর্বাদের নেত্রী হিসাবে, মানবতার নেত্রী হিসাবে, বাংলাদেশের মেহনতি মানুষের আপনজন হিসাবে, দুঃখী মানুষের আপনজন হিসাবে, গার্জিয়ান হিসাবে দেখে সেই জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে এই সকল অপকর্মকারীদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে যার ক্ষতির ইফেক্টটা দলের উপর পড়েছে। এবং এই ইফেক্টের কারণে আমাদের দলের ভিত্তিটা অনেকটা দুর্বল হয়েছে। কারণ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, বাস্তবায়ন করে সফল হতে হলে তো কাছে ঢুকতে হয়, কাছাকাছি আসতে হয়। তো এটা একটা ব্যাপার ছিল। এই ষড়যন্ত্রকারীরা, এই দুষ্ট চক্র, দেশ বিরোধী গোষ্ঠী যেভাবে, যে কোনো ভাবেই হোক, এই সুবিধাবাদী গোষ্ঠী অনুপ্রবেশ করেছিল এবং এরাই আমাদের সবচাইতে বড় ক্ষতি করেছে। এবং তৃণমূলের যে আমাদের যারা মানুষ, নেতা কর্মী, শুভানুধ্যায়ী, ভোটার, ভক্ত, এই লোকগুলোকে আমাদের দলের সাথে, নেতৃত্বের সাথে, মূল ধারার যে আদর্শের রাজনীতির সাথে একটা
একটা দুস্তর একটা ব্যবধান সৃষ্টি করেছে। এটা তো অবশ্যই আমাদের দায় আমাদের নিতে হবে। এখন এইগুলোকে ধরেন, ঠিক আছে বুঝলাম, আপনি একটা পয়েন্ট বললেন যে অনুপ্রবেশকারীরা একটা বড় ফ্যাক্টর, একটা কারণ। তো এই অনুপ্রবেশকারীরা তো এমনি এমনি আপনার দলে অনুপ্রবেশ করতে পারে নাই, তারা তো আপনাদেরই কারো না কারো হাত ধরে সবগুলো শাখায়, মানে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে সবগুলো শাখায় তারা প্রবেশ করেছে। তো তার সঙ্গে কোন নেতাদের আশ্রয় প্রশ্রয়ে তারা এই কাজগুলি করতে পেরেছে, এবং আজকে আপনারা যেমন দেশ ছাড়া, তেমনি আপনাদের যারা কর্মী সমর্থক নেতারা রয়েছেন দেশে, তারা ঘর ছাড়া অথবা কারাগারে। তো এই আপনাদের নিজেদের মধ্যে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে সেইগুলো কি আপনারা শনাক্ত করতে পেরেছেন? এগুলো এখন পরিষ্কার, এটা মানুষের কাছে যেমন পরিষ্কার ভাবে এটা ধরা পড়েছে, আমরাও কিন্তু ধরা পড়ে আমাদের চোখে, কর্মীদের চোখে, এবং দলের যারা প্রাণ, দলকে যারা প্রাণ দিয়ে ভালোবাসে তাদের কাছে এটা কিন্তু স্পষ্ট পরিষ্কার হয়েছে। কিন্তু পরিস্থিতির কারণে আমরা এগুলো নিয়ে আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, আমাদের আস্থার ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী আমরা কাদা ছোড়াছুড়িতে এখন লিপ্ত হচ্ছি। তবে সময় আসলে, সময়ের উপযুক্ত সময়ে এইগুলো ত্রুটি বিচ্যুতি অবশ্যই আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগুলো ত্রুটি বিচ্যুতি গুলো দূর হবে, এবং যাদের কারণে এই বিপর্যয় হয়েছে শুধুমাত্র নেতৃত্ব পর্যায়ে গুটি কয়েক লোকের কারণে হয়েছে, ব্যাপারটা তো এরকম না। এর সাথে আরো অনেক ধরনের ফ্যাক্টর জড়িত আছে, এবং এই ব্যর্থতা যাদের আছে নেতৃত্বের ভিতরে বাহিরে যাই আছে, এগুলো এখন উপযুক্ত সময় না। আমরা কাদা ছোড়াছুড়িটা এখন আমরা করতে চাই না। তবে এগুলো নিয়ে যে আভ্যন্তরীণ ভাবে দলের ভিতরের যে মূল্যায়ন, সেটা কিন্তু হচ্ছে। আর আওয়ামী লীগ তো আপনি জানেন একটা দল, যে দলের ভিতরে মূল্যায়ন হয়, আলোচনা হয়, তর্ক হয়, বিতর্ক হয়, এটা কিন্তু এইটুকু আওয়ামী লীগের আছে। তবে আপনি বলতে পারেন আমাদের তৃণমূলের নেতা কর্মীরা এটা আছে, এটা তারা মানবে, কিন্তু তারপরও তো এদের উপরে কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। হ্যাঁ, এই কথাটা এই জায়গায় দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি, অতীতে যেটা হয়েছে, হয় নাই তেমন না, ওইভাবে দৃশ্যমান হয়। তবে আমার মনে হয় একটা উপযুক্ত পরিবেশ ফিরে আসলে, একটা লেভেল প্লেইং ফিল্ডে যখন রাজনীতি করার সুযোগ বঙ্গবন্ধুর দলের নেতা কর্মীরা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন যখন দেশে ফিরে আসবে, তখন এগুলো নিয়ে পুঙ্খানু বিচার বিশ্লেষণ করে এটার মানে বাস্তব পদক্ষেপটা তখন নেওয়া হবে ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে আমাদের যারা দুর্দিনের বন্ধু, আমাদের দলের যারা প্রাণ, যারা ক্ষত বিক্ষত হয়েছে, অত্যাচারিত হয়েছে, এখনো প্রতিনিয়ত হচ্ছে, তাদেরকেও মূল্যায়ন করা, তাদেরকে মূল্যায়নটা হলো পথ দিয়ে নেয়, তাদেরকে হৃদয়ে দিয়ে ভালোবাসা, তাদের মর্যাদা দেওয়া, আপন করে নেওয়া, এবং যার যেখানে যোগ্যতা আছে কাজ করা, নিশ্চয়ই সেগুলোও কিন্তু ধাপে ধাপে করা। কারণ এগুলো নিয়ে সব কথাগুলো তো আমি একবারে বলার অধিকার তো আমার কাছেও নাই, এগুলো আমারও তো কিছু সীমাবদ্ধতা আছে। জি, ধন্যবাদ। নিশ্চয়ই। এখন ধরেন যেই দুইটা ধাপের কথা আপনি বললেন, তো এখন আমরা শুনতে পাই যে আপনারা ঈদের পরে আসবেন বলে শুনতে পেয়েছি। এখন তো ঈদ তো শেষ হয়ে গেল, এখন বিএনপির একটা কর্মসূচি ছিল ঈদের পরে আন্দোলন, তো এটা নিয়ে খুব জোক হয়, ফান হয়। তো আপনাদেরও কি ঈদের পর, মানে কি এই ঈদের পর নাকি আগামী ঈদের পর? এখানে ব্যাপারটা হয়েছে, আপনি সাংবাদিক, আপনি প্রশ্ন করতেই পারেন। আমাদেরকে যদি ফান করার মতো জায়গায় নিয়ে প্রশ্ন করলে আমি হয়তো ওইভাবে উত্তর দেব না। তবে হ্যাঁ, আমরা ঈদের পর না, শীতে আসলে না, গ্রীষ্মের পরে না, বর্ষার পরে আমরা আসতে চাই। আমরা এখনই আসতে চাই, আমরা এখনই বাংলাদেশের মাটিতে। আমি শুধু না, আমি মনে করি কারাগারে যারা আছে তাদের যেমন এই মুহূর্তে রাজবন্দী হিসাবে মর্যাদা, তাদের মুক্তি দাবি করি, মুক্তি চাই। তাদের যে মিথ্যা মামলা, অজস্র মামলা, আমাদের আইসিটি আদালতের মামলা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তাকে তো 600-র উপরে মামলা দিয়েছে। তার আইসিটি আদালতে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বেআইনি ভাবে। হ্যাঁ, আওয়ামী লীগ তো, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তো কাউকে হত্যা করার নির্দেশ দেয়নি, কাউকে গুলি করার আদেশ দেয়নি, তারপরে তাকে বেআইনি ভাবে তাকে আইসিটির আদালতে তাকে সাজা দিয়ে, এটা নাটক করে, ক্যাঙ্গারু কোর্ট করে সাজা দিয়েছে। এটা বাংলাদেশের মানুষ দেখছে। আমাদের নেতাকর্মীদেরকে, অসংখ্য নেতাকর্মীদেরকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে, আওয়ামী লীগ তো কোনো হত্যাকাণ্ডের সাথে কোনো নির্দেশনা দেয়নি, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ। কিন্তু আমাদেরকে, আপনি বললেন যে আপনারা আসতে চান, এখনই আসতে চান, তো সেই এখনইটা কবে হবে, কিভাবে হবে? আমরা আমাদের মন
প্রাণ, ভালোবাসা, আমাদের মাতৃভূমিতে আমরা থাকবো, আমাদের নেতা কর্মীদের সাথে সুখ দুঃখ আমরা মিলিয়ে বসবাস করতেছি। সেক্ষেত্রে রাজনীতিবিদরা কারাগারে যাবে, কারাগারে যেতেই হয়। আমরা ওইটা অতীতে আমরা অনেকবার আপনারা কারাগারকে ভয় পান। এটা আমাকে আপনি যদি এইভাবে বলেন, ভয় বলতেই তো পারেন, আপনার বলার অধিকার আছে। অনেকে বলতে কারা বলে, কারা মনে করে, তাদের কাছে একটাই প্রশ্ন, বিনয়ের সাথে একটা প্রশ্ন আপনি যদি করার সুযোগ থাকে আপনি করবেন। আমাকে যদি মব সন্ত্রাস করে হত্যা করা হয়, আমাদের নেতাদেরকে, অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করা হয় মব সন্ত্রাস করে, এখনো মব সন্ত্রাস বন্ধ হয়নি। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস দুঃশাসনে, তার দোসরদের দ্বারা, সন্ত্রাসীদের দ্বারা, যুদ্ধ অপরাধীদের উত্তরাধিকার বা তাদের যে সিলসিলারা, দেশে যে সন্ত্রাস জঙ্গিবাদী গোষ্ঠীর প্রতিভূজারা, ফ্যাসিস্ট ইউনূসের সাথে হাতে হাত মিলিয়ে জামাত, শিবির, এমনকি বিএনপি, এরা এই কাজগুলো করেছে। তো তারা এগুলো কথা বলবে, আমরা ভয়ে পালিয়েছি। আওয়ামী লীগ কি অতীত জন্মের ইতিহাস থেকে অদ্যাবধি আওয়ামী লীগ কি এদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে? এই মার্চ মাসের আগামী 25 তারিখ মধ্যরাতে, অর্থাৎ 26শে মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার যে ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধে সারা জাতিকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে। সেই দলের তারই তো যোগ্য উত্তরসূরি, রক্তের উত্তরসূরি, আদর্শের উত্তরসূরি, সাহসী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে জনগণের প্রতিনিধি হিসাবে। এখন তাকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। নিশ্চুর মৃত্যুর মুখোমুখিতে যদি আমরা কৌশলগত কারণে যদি কোথাও জীবন বাঁচানোর জন্য আজ যদি কোথাও আত্মগোপনে যাওয়া হয় অথবা স্বেচ্ছায় নির্বাসন নিতে বাধ্য করা হয়, সেটাকে কি আপনি ভীতু বলবেন? না কৌশলগত কারণে আমাদের বেঁচে থাকার প্রয়োজন কি নেই? না অকাতরে রক্ত জীবন দিয়ে যাব? না না, এই পয়েন্টটা বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের কৌশলটা কি? মানুষ তো এইটাই বুঝতে পারছে না, যে চুপচাপ দেখা, আপনার কর্মীরা মারা যাচ্ছে, কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, সেটিকে চুপচাপ দাঁড়িয়ে দেখাটা কি কৌশল বলে? আমরা তো বসিনি, আমাদের নেতা কর্মীদেরকে আমরা বিভিন্ন ভাবে, হয়তো নেতা কর্মীদের মানুষের যতটুকু প্রয়োজন সেটা আমরা পারি নাই। অনেকেই আছে যারা সেইভাবে সাড়া দেয়, এবং আমাদেরও তো এটা এক্ষেত্রে আমাদের, আপনি বলতে পারেন, এবং আমাদের নেতা কর্মীরা আমাদেরকে অভিযুক্ত করতেই পারে। তবে আমাদেরও তো সীমাবদ্ধতা কারো অনেক আছে, কম বেশি আছে তো সীমাবদ্ধ। আমি যেখানে যেই কারণে মুহূর্তের ভিতরে আমার বাসভবন, আমার সমস্ত কিছুকে আমি ফেলে এসেছি, আমাদের তো সেই অবস্থা, এর জন্য কি আমরা কেউ কি প্রস্তুত ছিলাম? আপনি সাংবাদিক হিসেবে বলতে পারবেন, আপনি কি জানতেন এরকম একটা ঘটনা, এরকম ঘূর্ণিঝড়, এরকম প্রলয় এসে সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে আমাদের বাংলাদেশকে? এটা তো আমরা ভাবিনি। এটা না ভাবাটা, এটা বুঝতে না পারাটাকে আপনারা ফেইলিয়ার হিসেবে দেখেন না? শোনেন, সবাই সব জিনিস সব পুরোপুরি বুঝবে, এটা তো সব জানতা শমশের আমরা না। আমিও একজন মানুষ। আপনি বলতে পারেন রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আপনার বোঝার উচিত ছিল, বোঝেন না, এটা আপনার দায়। এই সকল ক্ষেত্রে দিলে তো আমি মানবো, না মানার কোনো কারণ নেই, আমাদের এই সৎ সাহস আছে। তবে কনস্পিরেসি, ষড়যন্ত্রের কাছে, বিশ্বাসঘাতকতার কাছে, বেঈমানির কাছে আমরা পরাজিত হয়েছি। বাংলাদেশ পরাজিত হয়নি। বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু পরাজিত হয়নি, হারেনি, তারা প্রতারণার শিকার হয়েছে। এখন সেই বাংলাদেশের মানুষ কিন্তু এটা বুঝতে পারে। এখন কিন্তু বাংলাদেশের মানুষের যে অবৈধ দখলদার ইউনূসের প্রতারণায় আজকে বাংলাদেশের মানুষ এখন বলা শুরু করেছে বিশ্ব প্রতারক, ঠকবাজ, বিশ্ব বাটপার কে? অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস। অথচ তার এই উপাধি তার কিন্তু প্রাপ্য ছিল না। সে অপকর্ম করতে করতে, দুষ্কর্ম করতে করতে গোটা মানুষকে বিভ্রান্ত করে, প্রতারণা করে, কথার ভুল ঝড়ি ছড়িয়ে অনেক কিছু বলেছে। সারা পৃথিবীকে বাংলাদেশে নিয়ে আসবে। সারা পৃথিবী, উনি হলো বিশ্বমানের খেলোয়াড়। উনি খেলতে খেলতে সব খেলোয়াড়কে বাংলাদেশে নিয়ে আসবে। খেলতে খেলতে দেশটাকে রসাতলে পৌঁছে দিয়েছে। মব সন্ত্রাস, মব কালচার, লুটপাট, অর্থনৈতিক ভাবে আজকে বাংলাদেশকে মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে। ওই জন্য ছিলেন আপনারা, দায়িত্ব তো ছিল আপনাদের। তো সেই দায়িত্ব সরকার হিসেবে, সেই দায়িত্ব যে আপনারা দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি করতে যে আপনারা ব্যর্থ হয়েছেন, সেই জন্য কি আপনাদের কাছ থেকে তো মানুষ একটা রিগ্রেট, একটা আপনাদের দুঃখ প্রকাশ কিংবা অনুতপ্ত হওয়া, এরকম তো মানুষ জানতে চায়, যে এই যে আপনাদের দায়িত্ব থাকা
ছিল যেই দেশটা, যেই দেশের মানুষরা, তা আপনারা যেভাবে বলছেন ষড়যন্ত্র হয়েছে, প্রতারণা হয়েছে, তো সরকার হিসেবে তো মানুষকে রক্ষা করার, দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের ছিল, এবং সেই দায়িত্ব তো যথার্থভাবেই পালন করার চেষ্টা করা হয়েছে আন্তরিকতার সাথে, এবং মানুষের জীবনের সাথে, মানুষের সাথে, রক্তের সাথে। এক বিন্দু রক্ত ঝরুক, একটা জীবন নষ্ট হোক, ক্ষতি হোক, এটা তো বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চাননি, যে কারণে সে সরে যেতে বাধ্য হয়েছে, সরে গিয়েছে। লাভটা কি হলো? গত 19-20 মাসে আপনাদের আওয়ামী লীগের হিসাব অনুযায়ী কমপক্ষে 650 ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মানুষকে হত্যা করা হয়েছে, কমপক্ষে 650, একদম তালিকা আছে। লাভটা কি হলো? আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী, বিডিআর, বিজিবি, আনসারের মারা গিয়েছে, কতজন জীবন দিয়েছে। শুধুমাত্র না, এরাও তো মানুষ, আমি বাদ দেব না। আমি বলতেছি আমাদের নেতা কর্মীদের তো জীবন দিয়েছে, ধ্বংস করেছে, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক মর্যাদা ধ্বংস করেছে। বললেন এক বিন্দু রক্তপাত, ধর্মীয় সংখ্যালঘুদেরকেও এই একইভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। হ্যাঁ, তাদের হত্যা করা হয়েছে, লুট করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, এটা আছে। এগুলো করার ভিতর দিয়েই তো দখলদার ইউনূসের যে কথাটি, তার আসল চরিত্রটা, মুখোশটা উন্মোচিত হয়েছে একসময়। তো আপনি বলেন, অসুবিধা নাই। নাসিম, আমরা একটু আগে বাড়ি। সো আমরা এখন বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি আপনারা দেশে ফিরছেন, একটা কমিটি হচ্ছে, সিনিয়র অনেক নেতা নাকি বাদ পড়ছেন, বিষয়টা? এগুলো অনেক কিছুই তো অনেকে লেখে। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বড় মাধ্যম, এবং এর কল্যাণে অনেক ভালো জিনিস যেমন আসে, নানা ধরনের প্রচার, অপপ্রচার, গুজব, প্রপাগান্ডা থাকে। এখন আমি আপনাকে যেটা বলতে, কমিটি হচ্ছে কি কমিটি হয় না, এটা তো আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে, নিয়ম আছে, সেটার ভিত্তিতেই বঙ্গবন্ধু কন্যা, উনি আমাদের ঠিকানা না, উনি আমাদের অভিভাবকই শুধু নয়, উনি আমাদের জন্য আলোকবর্তিকা। ওনাকে কিন্তু গঠনতন্ত্রের ক্ষমতার মানে যে সুযোগ ওনার আছে, তার বাইরেও কিন্তু আমরা তার আদেশকে, আমরা নির্দেশ, পরামর্শকে আমরা মানি, মেনে নেই, শ্রদ্ধার সাথে আমরা তার পরামর্শগুলোকে অনুসরণ করি। সেই বিবেচনায় উনি চাইলে করতেই পারেন, তখন আর সেটা বঙ্গবন্ধু কন্যা চাইলে উনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে উনি এই ধরনের সিদ্ধান্ত নিলেও কিন্তু ওনার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে, তৃণমূলের সাথে উনি পরামর্শ করেই কাজ করেন। আর যারা লেখে বলে, এগুলো তো নানান কারণে, এখন তো রাজনীতিটা তো কর্পোরেট পলিটিক্স এর ভিতরে তার আওয়ামী লীগ যায় নাই। কর্পোরেট আওয়ামী লীগ হোক, এটা বাংলাদেশের মানুষ চায় না, আওয়ামী লীগের নেতা কর্মীরা চায় না। আওয়ামী লীগ আদর্শের দল, বঙ্গবন্ধুর আদর্শ, দেশের মানুষের কল্যাণে, অসাম্প্রদায়িক রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনার যে আদর্শের জন্য বাংলাদেশের ভিত্তি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আওয়ামী লীগ বদ্ধপরিকর, আওয়ামী লীগ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে হয়তো যে অনেকের হতাশা আছে, হতাশা থাকে, আমাদের ভিতরে হতাশা নেই, আমাদের ভিতরে দায় আছে। এবং আপনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের কোনো দুঃখ বোধ নাই, আমরা কোনো দুঃখ করি নাই, আমরা কোনো অনুশোচনা করি নাই, ব্যাপারটা এটা নয়। এটা হলো যেমন দেখেন, আইসিটি আদালতের নামে আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে, সরকারি কর্মকর্তা, বেসরকারি, সরকারি, আইন শৃঙ্খলা, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, অফিসারদেরকে, সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে আছে। এগুলো আমরা যুগে যুগে সময়ের সাথে তাল মিলিয়ে আমরা এগুলোকে আপনার আরো এটাকে আপনি যদি বলেন যে পরিচ্ছন্ন করা, এবং এটাকে ধীরে ধীরে সংস্কার করা, ধীরে ধীরে বাস্তবমুখী করা, পদক্ষেপ নেওয়া, এটা তো সমস্ত কিছু পরিবর্তনশীল। অর্থনীতির নীতিমালার আলোকে তারেক রহমান প্রধানমন্ত্রী, একটা রাজনৈতিক সরকার ক্ষমতায়, সো তাদের সঙ্গে কি আপনাদের কোনো যোগাযোগ আছে? স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দলের সাথে আর একটি রাজনৈতিক দলের যোগাযোগ থাকার কথা। আমাদের তো আওয়ামী লীগের তো অবৈধ দখলদার ইউনূস, তার দোসররা যুদ্ধ অপরাধীরা আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে, ছাত্রলীগকে ব্যান করে দিয়েছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, কোন দল সব ব্যান করে দিয়েছে। তো আমাদের সাথে তো কথা বলারই তো সুযোগ নাই, আমাদেরকে তো রাজনীতি করার সুযোগই দেওয়া হয়। যখন ক্ষমতায় ছিলেন তখন কি সেই সুযোগ বিএনপির সঙ্গে ছিল? যদি নাও থাকে,
ধরেন এখন এখন এই বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে রাজনৈতিক দলের সঙ্গে তো একটা মিনিমাম সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা কি আপনারা স্টাবলিশ করার চেষ্টা করছেন কোনোভাবে? আপনি দেখেন যে 5 দফা নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারি কথিত নির্বাচন, খণ্ডিত নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বলেছি, আমাদের নেত্রী দেশরত শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচন করার দল, গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক এবং সেই অংশগ্রহণমূলক নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, গণতান্ত্রিক ভাবে স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য, ওগুলো তো আমরা তো জানি, সেগুলো পরেও তো আমাদের নির্বাচন আমাকে শেষ করতে দিতে, আমরা তো নির্বাচন করতে দেওয়া হয়নি। আমরা জ্বালাও পোড়াও করতে পারতাম, হয়তো বলেন আমরা ধ্বংস করে দিতে পারতাম, এটা আমরা বলছি না। আমরা কিন্তু পজিটিভ ধারার রাজনীতিটাকেই কিন্তু আমরা তুলে ধরেছি, তাতে কিন্তু জনগণের সমর্থন আমরা পেয়েছি। পাই নাই আপনি যদি বলেন এটা আপনার কথা, কিন্তু আমরা দেখেছি এই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। এখানে ভোট কেন্দ্রে কারচুপি হয়েছে, বিকাল বেলা ভোটে সিল মারা হয়েছে, সকালবেলা ফজরের নামাজের পরেও দেখেছি ভোট কেন্দ্রে যে সিল মেরেছে, ভোটার আসে না, হঠাৎ করে ভোটের পার্সেন্টেজ 20% বেড়ে গেছে। ঠিক আছে, অনেক কিছু বলতেছেন যেগুলি তো সবাই কম বেশি জানি, কিন্তু আওয়ামী লীগ কি করতে চায়, কি করছে, কিছু করবে কিনা আদৌ এইটি বললেন। আমরা তো করছি, আমরা জনমত তৈরি করছি, তার পাশাপাশি আমাদের দলকে কিভাবে জনমত তৈরি, সুসংগঠিত জনমত, এই যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, আমরা নিষিদ্ধ দল হিসাবে ব্যান করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমরা তো বোমাবাজি করি নাই, আমরা তো বোমা মারে অথবা জ্বালায় পুড়ে দেওয়া ভোট কেন্দ্রে আগুন লাগানোর 100% পারতাম না, আমরা 10% তো পারলে পারো, 20% তো আমরা পারতাম, 30% তো আমরা পারতাম, কিন্তু আমরা করি নাই। এই যে এইটাই একটা কৌশল, রাজনীতিতে ভিন্নতা, ইতিবাচক রাজনীতি, পজিটিভ মানসিকের জনগণ এটাকে গ্রহণ। সব রেজাল্ট তো আপনি রাতারাতি সকালবেলা ঘুম থেকে উঠে পাবেন না, যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহু আকবার বইলা আইসা পড়ছি, ক্ষমতা দখল করছি, স্বপ্ন দেখছি আজকে আমি ক্ষমতায়। এই দল তো আওয়ামী লীগ না। আপনারা মনে করেন আপনারা এখনো ক্ষমতায় আছেন, এবং এরকম অভিযোগ আছে যে আওয়ামী লীগ মনে করে যে ভারত এদেরকে এসে আবার তাদেরকে পুনর্বাসিত করে দিবে। আমাদের 1 লক্ষের উপরে নেতা কর্মী এখনো কারাগারে, 150-এর উপরে জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ওরা কারাগারে, লক্ষ লক্ষ নেতা কর্মীরা আত্মগোপনে এখনো। এই ঈদের আমরা বলি ঈদ মোবারক, এটা আনুষ্ঠানিকতা, ধর্মীয় ভাবে এটা বলতে হয়, এটা আমাদের সংস্কৃতির অংশ হয়েছে। আসলে কি আমাদের নেতা কর্মীদের কোনো ঈদ আছে? কোন পরিবারের সদস্যদের ঈদ আছে যার পরিবারের সদস্যরা কারাগারে বন্দী আছে, যেখানে মৃত্যু ভয়, যেখানে হত্যা করা হয়, গ্রেপ্তার না, জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে আমাদের 2 শতাধিক নেতা কর্মীদের। প্রতিনিয়ত তাকে জেলখানা থেকে যারা বের হয়, প্রতিদিন গত 1 সপ্তাহ যত লোক ঈদের আগে একটা, আপনি জানেন এখানে একটা কারাগার থেকে একটা জামিন ঈদের আগে সাধারণত একটু শিথিল থাকে, হ্যাঁ নর্মালি যারা পেয়েছে তাদের এক একটা মানুষের সাথে আমি কথা বলেছি, তারা তাদের অত্যাচার, নির্যাতন, যে কঠিন কারাগার, জেলখানা তো নিরাপদ জায়গা, তারা যে কিভাবে অত্যাচারিত, এই চিত্র তো আমরা জানি। বুঝতে পেরেছি। বাংলাদেশের শেষ করব, আপনার কর্মী সমর্থকদের জন্য কিছু বলতে চান কিনা? আমরা আমাদের তৃণমূলের নেতা কর্মীদেরকে কাছে আমাদের ভালোবাসা, আমাদের ইচ্ছা, সদিচ্ছা সবই আছে, এবং আমাদের নেতা কর্মীদের এই স্যাক্রিফাইস, এই কষ্ট, নির্যাতন, এই জীবন উৎসর্গ যারা করেছে, যারা কষ্ট পেয়েছে, যারা মুক্তি পেয়েছে এবং যারা এখনো মুক্তি পাবেন কিনা, কবে পাবেন তার জন্য কোনো নিশ্চয়তা নাই, সকলের প্রতি আমাদের সংগ্রামী সালাম, শুভেচ্ছা। এবং আমি মনে করি আমাদের এই মানুষদের, এই নেতা কর্মীদের, এই তৃণমূলের সকলের এই যে কষ্ট, এই যে যন্ত্রণা তারা ভোগ করছে, নির্যাতিত হচ্ছে, তাদের এই নির্যাতন, তাদের এই কষ্ট দেশের জন্য উৎসর্গ করা হচ্ছে, এবং তাদের এই কষ্ট, দুঃখ, ব্যথা এটা ব্যর্থ হবে না, এটা ব্যর্থ হবে না। এই ব্যথা যন্ত্রণাই আমাদেরকে আগামী দিনে আমরা ঘুরে দাঁড়াবার জন্য আমাদের শক্তি যোগাবে, এবং তাদের কষ্ট দুঃখের সাথে আমাদের সহমর্মিতা, আমাদের ভালোবাসা, আমাদের আন্তরিকতা আছে। আমি মনে করি এই শক্তি বাংলাদেশের জনগণের কাছে, আমরা আগামী দিনে বাংলাদেশের জনগণ, আপামর জনসাধারণ বঙ্গবন্ধু কন্যার প্রতি আস্থা, বিশ্বাস রেখে আমাদের এই যে লক্ষ লক্ষ নেতা কর্মীদের আত্মত্যাগ, আমাদের
রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন শ্রেণী পেশার কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তা, সামরিক বেসামরিক, এমনকি আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ধর্মীয় সংখ্যালঘুরা যেভাবে অত্যাচারিতে উৎসর্গ করেছে, জীবন দিয়েছে, তাদের ত্যাগ কখনোই বিফলে যাবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি সব উত্তর না দিতে পারলেও চেষ্টা করেছি। আগামী দিনে আরো কঠিন প্রশ্ন নিয়ে আপনি আসবেন, আমি চেষ্টা করব বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ হিসাবে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়া। ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাঙালি জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, অশুভ শক্তির, দেশ বিরোধী শক্তির বিপক্ষে, শান্তি সম্প্রীতির, উন্নতির, অগ্রগতির বাংলাদেশ আওয়ামী লীগই আবার ঘুরে দাঁড়িয়ে গড়ে তুলবে দেশরত্ন শেখ হাসিনা। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।